প্রশ্ন 10। ম্যাকেনজি ও মুরহেডের নীতিবিজ্ঞানের সংজ্ঞা দুটি কী? উত্তর। নীতিবিজ্ঞানের সংজ্ঞা: নীতিবিজ্ঞান সামাজিক মানুষের আচার আচরণকে নৈতিকতার নিরিখে বিচার বিশ্লেষণ করলেও বিভিন্ন নীতিবিজ্ঞানী এর বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। পৃষ্ঠা 238। ম্যাকেনজির সংজ্ঞা: অধ্যাপক ম্যাকেনজি (আই.এস. ম্যাকেনজি) তার ম্যানুয়াল অফ এথিক্স নামক গ্রন্থে নীতিবিজ্ঞানকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন তা হলো ইনভার্টেড কমার মধ্যে, নীতিবিজ্ঞান হলো আচরণের ভালো অথবা মঙ্গল সম্পর্কীয় আলোচনা। ব্র্যাকেটে ethics may be defined as the study of what is right or good in conduct. J.S. Mackenzie, A Manual of Ethics, P or P1 bracket close. ম্যাকেনজির এই সংজ্ঞাটি থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে নীতিবিজ্ঞানের মূল কাজ হলো মানুষের আচরণে নৈতিকতা নিয়ে আলোচনা করা এবং সেই সমস্ত কাজকে ভালো মন্দের নিরিখে বিচার করা। অর্থাৎ বলা যায় যে ভালো মন্দই হলো মানুষের আচরণের নৈতিক বিচারের একমাত্র মানদণ্ড। সে কারণেই নীতিবিজ্ঞানকে মানুষের আচরণের আদর্শ সম্পর্কিত বিজ্ঞান বা আলোচনা বলা হয়। মুরহেডের সংজ্ঞা: ম্যাকেনজিকে অনুসরণ করে নীতিবিজ্ঞানী মুরহেড নীতিবিজ্ঞানকে এভাবেই সংজ্ঞায়িত করেন যে নীতিবিজ্ঞান হলো মানুষের আচরণের সঙ্গে সম্পর্কিত সর্বোত্তম আদর্শের আলোচনা। এই সর্বোত্তম আদর্শের নিরিখেই মানুষের আচরণের যথাযথ মূল্যায়ন করাই হলো নীতিবিজ্ঞানের মূল কাজ। মুরহেডের সংজ্ঞাটিতেও তাই আদর্শের নিরিখে আচরণের মূল্যায়নের কথা বলা হয়েছে। কিন্তু এই দুটি সংজ্ঞার মধ্যে একটা ফাঁক থেকে গেছে, কারণ এখানে কোন মানুষের আচরণের কথা বলা হয়েছে এবং কোন ধরনের আচরণের কথা বলা হয়েছে তা পরিষ্কার করে উল্লেখ করা হয়নি। তাছাড়াও উল্লেখ করা যায় যে মুরহেড যে সর্বোত্তম আদর্শের কথা বলেছেন এবং তারই আলোকে মানুষের আচরণের বিচার করার কথা বলেছেন, সে বিষয়টিও কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। অর্থাৎ সর্বোত্তম আদর্শটি যে ঠিক তা মুরহেড স্পষ্টভাবে উল্লেখ করেননি। সে কারণেই বলা যায় যে ম্যাকেনজি ও মুরহেডের সংজ্ঞা দুটিকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধে দেখা যায়। ম্যাকেনজি ও মুরহেডের সংজ্ঞা দুটির গ্রহণযোগ্যতার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন দেখা যায়। প্রশ্ন 11। নীতিবিজ্ঞান কাকে বলে? এ প্রসঙ্গে লিলির সংজ্ঞাটি উল্লেখ করো। উত্তর। নীতিবিজ্ঞানের শব্দগত বিশ্লেষণটিকে এভাবেই উল্লেখ করা যায় যে নীতি ব্র্যাকেটে ঔচিত্য বিষয়ক প্লাস বিজ্ঞান ব্র্যাকেটে বিশেষভাবে জ্ঞান ইজ ইকুয়াল টু নীতিবিজ্ঞান। অর্থাৎ বলা যায় যে বিজ্ঞানে ঔচিত্য তথা নৈতিকতা সম্পর্কিত বিষয়ের আলোচনা করা হয় তাকেই বলা হয় নীতিবিজ্ঞান। নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো এথিক্স। এই এথিক্স শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক এথিকা শব্দটি থেকে, যা আবার গ্রিক ইথোস শব্দ থেকে নিঃসৃত। এই ইথোস শব্দের অর্থ হলো অভ্যাস, রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি। সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণ ও ব্যুৎপত্তিগত অর্থে বলা যায় যে নীতিবিজ্ঞান হলো এমনই এক বিজ্ঞান যা মানুষের আচার আচরণ, রীতিনীতি ও অভ্যাস প্রভৃতি নিয়ে আলোচনা করে। উইলিয়াম লিলির সংজ্ঞা: নীতিবিজ্ঞানের সর্বাপেক্ষা সন্তোষজনক ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক উইলিয়াম লিলি। তিনি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স নামক গ্রন্থে নীতিবিজ্ঞানকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন
তা হলো নীতিবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সম্বন্ধীয় এক প্রকার আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচরণকে ঠিক অথবা বেঠিক, ভালো অথবা মন্দ অথবা অন্য কোনো মাপকাঠি নিরিখে বিচার করে ব্র্যাকেটে ইনভার্টেড কমার মধ্যে we may define ethics as the normative science of conduct of human beings living in societies, which judges their conduct to be right or wrong, to be good or bad, or in some similar ways. Inverted comma close. William Lilly, An Introduction to Ethics, pp 1-2 ব্র্যাকেট ক্লোজ। উইলিয়াম লিলি প্রদত্ত নীতিবিজ্ঞানের এরূপ সংজ্ঞাটিকেই নীতিবিজ্ঞানের সর্বোৎকৃষ্ট সংজ্ঞারূপে বিবেচনা করা হয়। তার এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলেই নীতিবিজ্ঞানের কতকগুলি স্বরূপ বা বৈশিষ্ট্য ফুটে ওঠে। প্রশ্ন 12, নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক কী? নীতিবিজ্ঞান। উত্তর, নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক। নীতিবিজ্ঞান হলো সামাজিক মানুষের আচার আচরণ সম্পর্কিত আলোচনা, অর্থাৎ সামাজিক মানুষের আচার আচরণ যেমন হওয়া উচিত সে সম্পর্কেই আলোচনা করে নীতিবিজ্ঞান। সমাজবিজ্ঞানও, সোশিওলজি, মানুষের সামাজিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমাজের উৎস, প্রকৃতি, সামাজিক রীতিনীতির উৎপত্তি, সামাজিক বিকাশ, বিভিন্ন রকম প্রতিষ্ঠান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। আর এই সমস্ত বিষয়ের ঔচিত্যমূলক আলোচনা করে নীতিবিজ্ঞান। সুতরাং নীতিবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের যে এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা অস্বীকার করা যায় না। নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ই সামাজিক বিজ্ঞান রূপে গণ্য। এই দুটি বিষয়ের আলোচনা তাই সমাজ ছাড়া সম্ভব নয়। সমাজ এবং সামাজিক মানুষের ওপর ভিত্তি করেই এই দুটি বিভাগ গড়ে উঠেছে। সামাজিক মানুষের আচরণের বিষয়গুলি তাই এই দুটি বিষয়েই আলোচিত হয়েছে। অবশ্য একথা ঠিক যে নীতিবিজ্ঞানে মানুষের আচরণ কেমন হওয়া উচিত তার আলোচনা করা হয়, কিন্তু সমাজবিজ্ঞানে মানুষের আচরণ, সমাজের আচরণ, গোষ্ঠীর আচরণ প্রভৃতিও আলোচনার বিষয়রূপে গণ্য হয়েছে। আদিম সমাজ ব্যবস্থা থেকে কিভাবে ধাপে ধাপে মানুষ আজ এই প্রগতিশীল আধুনিক সমাজের দিকে অগ্রসর হয়েছে সেই সমস্ত ক্রম উন্নয়নের বিষয়গুলি সমাজবিজ্ঞানে বিস্তারিতভাবে আলোচিত হয়। আবার ব্যক্তির কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ প্রভৃতি নিয়ে নীতিবিজ্ঞান যেমন আলোচনা করে তেমনি সমাজবিজ্ঞানও এই সমস্ত বিষয় আলোচনা করে। অর্থাৎ বলা যায় যে সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের আলোচনা নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ের মধ্যেই পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে উল্লেখ করা যায় যে এই দুটি সামাজিক বিজ্ঞানের মধ্যে এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রশ্ন 13, উদ্দেশ্য ও অভিপ্রায় ঐচ্ছিক ক্রিয়ার কোন স্তরের অন্তর্ভুক্ত? উত্তর, নৈতিক বিচারের বিষয়বস্তু হিসেবে একমাত্র ঐচ্ছিক কর্মকেই স্বীকার করে নেওয়া হয়েছে। এ সম্পর্কে নীতিবিজ্ঞানীদের মধ্যে কোনো মতভেদই নেই। কিন্তু এই ঐচ্ছিক তথা স্বেচ্ছাকৃত কর্মের আবার তিনটি স্তর দেখা যায়। এই তিনটি স্তর হলো মানসিক স্তর, দৈহিক স্তর এবং বাহ্য ফলাফল তথা পরিণাম স্তর। এই তিনটি স্তরের মধ্যে মানসিক স্তর এবং বাহ্য ফলাফলের স্তর নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে না। এই বিষয়টিতে নীতিবিজ্ঞানের সম্মতি পোষণ করেন। মানসিক স্তরের বিশ্লেষণ করতে গিয়ে নীতিবিজ্ঞানীরা আবার উদ্দেশ্য ব্র্যাকেটে মোটিভ এবং অভিপ্রায় ব্র্যাকেটে ইন্টেনশন এই দুটি মানসিক বৃত্তির কথা উল্লেখ করেছেন। আর পরিণাম স্তরের ব্যাখ্যা করতে গিয়ে ঐচ্ছিক ক্রিয়ার ফলাফল এবং ফলাফলের বিষয়টিকেও টেনে এনেছেন। সুতরাং বলা যায় যে ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর এবং পরিণাম স্তরের পরিপ্রেক্ষিতে নৈতিক বিচারের বিষয়বস্তু হিসেবে তিনটি বিষয় উঠে আসে। এই তিনটি বিষয় হল: 1. নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্য, 2.
নৈতিক বিচারের বিষয়বস্তুতে অভিপ্রায়, এবং 3 নৈতিক বিচারের বিষয়বস্তুতে ফলাফল। এখন এই 3টি বিষয়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের প্রকৃত বিষয় তা আমাদের জানা উচিত। সে কারণেই এই 3টি বিষয় তথা উদ্দেশ্য, অভিপ্রায় এবং ফলাফলকে নিয়ে স্বতন্ত্রভাবে আলোচনা করা প্রয়োজন। পৃষ্ঠা 239। প্রশ্ন 14। উদ্দেশ্য সম্পর্কে ম্যাকেনজি ও লিলির সংজ্ঞা দুটি উল্লেখ করো। উত্তর। ম্যাকেনজির মতে উদ্দেশ্য। অধ্যাপক ম্যাকেনজি তার আ ম্যানুয়াল অফ এথিক্স নামক গ্রন্থে উদ্দেশ্য পদটির দ্বিবিধ অর্থ উল্লেখ করেছেন। তার মতে উদ্দেশ্য হলো সেই অনুভূতি যা আমাদেরকে কর্মে প্রেরণা দেয়, অথবা বলা যায় যে সেই লক্ষ্য যা নির্দিষ্টভাবে আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে। ব্র্যাকেটে আ মোটিভ মে বি আন্ডারস্টুড টু মিন either that which implies or that which induces us to act in a particular way. Page 64, bracket close. ম্যাকেনজির এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা উদ্দেশ্য দুটি অর্থ পাই। প্রথমত, যে কোনো ধরনের এক অনুভূতি যা আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে, তাই হলো উদ্দেশ্য। দ্বিতীয়ত, লক্ষ্য বা কাম্য বস্তুর ধারণা যা আমাদেরকে কর্মে নিয়োজিত করে, তাই হলো উদ্দেশ্য। লিলির মতে উদ্দেশ্য। নীতিবিজ্ঞানী লিলি মনে করেন যে উদ্দেশ্য পদটির পরিপূর্ণ অর্থটিকে চয়ন করতে গেলে উদ্দেশ্যর এই দ্বিবিধ অর্থকেই গ্রহণ করতে হয়। এই দ্বিবিধ অর্থের কোনোটিকেই তাই বর্জন করা যায় না। তিনি তাই বলেন, অনুভূতি এবং কাম্যবস্তুর ধারণা উভয়ই হল উদ্দেশ্যের অর্থ। অধ্যাপক লিলি উদ্দেশ্যের সংজ্ঞা দিতে গিয়ে তাই বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, উদ্দেশ্য হলো এক প্রকারের সচেতন মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে বিশেষ কোনো কর্ম করতে প্রবৃত্ত করে অথবা চালিত করে। উইদিন ব্র্যাকেট, আ মোটিভ মে বি ডিফাইন্ড অ্যাজ আ কনসিয়াস mental process which moves a man to act in a particular way. Within inverted comma, an introduction to ethics, inverted comma close, William Lilly, page 29, bracket close. প্রশ্ন 15। অভিপ্রায় ধারণাটি কি? উত্তর। অভিপ্রায়ের ধারণা। আমরা সাধারণত উদ্দেশ্য এবং অভিপ্রায় এই শব্দ দুটিকে একই অর্থে প্রয়োগ করে থাকি, কিন্তু নীতিবিজ্ঞানীরা এই দুটি শব্দকে কখনোই একই অর্থে প্রয়োগ করার পক্ষপাতী নন। সে কারণে নীতিবিজ্ঞানে এই শব্দ দুটির অর্থ ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কারণ উদ্দেশ্য বলতে যা বোঝানো হয়েছে, অভিপ্রায় বলতে তার চেয়ে অনেক বেশি কিছুকেই নির্দেশ করা হয়েছে। নীতিবিজ্ঞানে উদ্দেশ্য বলতে শুধু কোনো কাম্যবস্তু বা লক্ষ্যবস্তুর ধারণাকে বোঝানো হয়েছে, কিন্তু অভিপ্রায় বলতে কাম্যবস্তুর ধারণা ছাড়াও আরও কিছুকে বোঝানো হয়েছে। নীতিবিজ্ঞানে অভিপ্রায় বলতে তাই বোঝানো হয়েছে: 1. কোনো কাম্য বা লক্ষ্যবস্তুর ধারণা, 2. সেই কাম্য বা লক্ষ্যবস্তু লাভের উপায়, এবং 3. কাম্য বা লক্ষ্যবস্তু লাভের ফলাফল। স্বাভাবিকভাবেই তাই দেখা যায় যে উদ্দেশ্য অপেক্ষা অভিপ্রায় অর্থটি অনেক ব্যাপক। অর্থাৎ উদ্দেশ্য ইজ ইকুয়াল টু কাম্যবস্তু বা লক্ষ্যবস্তুর ধারণা, অভিপ্রায় ইজ ইকুয়াল টু কাম্যবস্তুর ধারণা প্লাস কাম্যবস্তুর লাভের উপায় প্লাস কাম্যবস্তুর লাভের ফলাফল। অভিপ্রায় ধারণাটি যে উদ্দেশ্যের ধারণা অপেক্ষা অনেক ব্যাপক, তা একটি সহজ উদাহরণের মাধ্যমে ম্যাকেনজি বোঝাতে চেয়েছেন। ধরা যাক, কোনো সমাজ সংস্কারক কোনো সমাজ বা রাষ্ট্রের যখন পরিবর্তন চান, তখন তার মূল উদ্দেশ্য হলো আংশিকভাবে সমাজ পরিবর্তন এবং আংশিকভাবে আত্মযশ প্রতিষ্ঠা।
তার এই উদ্দেশ্যকে ফলপ্রসূ করার জন্য শান্তির পথ, হিংসার পথ, যে কোনো পথে অনুসরণ করা হতে পারে। যে পথে অনুসরণ করা হোক না কেন, সমাজ সংস্কারের কারণে সমাজে একটি ভালো অথবা মন্দের পরিণাম তথা এর ফলাফলের দিক অবশ্যই দেখা যায়। এই সমস্ত বিষয়গুলি কিন্তু অভিপ্রায়ে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। প্রশ্ন 16 আবশ্যিক ক্রিয়া কিভাবে অনৈতিক রূপে গণ্য? উত্তর: আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ক্রিয়া সম্পাদনা করি তাদের মধ্যে কিছু ক্রিয়া হলো বাধ্যতামূলক বা আবশ্যিক। এই ধরনের ক্রিয়াগুলিকে আমরা আমাদের ইচ্ছা ব্যতিরেকে করতে বাধ্য হই, অর্থাৎ এই সমস্ত ক্রিয়াগুলিকে সম্পাদন না করে আমরা পারি না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে ক্ষুধার সময় খাদ্য গ্রহণ করা, তৃষ্ণার সময় জল পান করা, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়াদি সম্পন্ন করা, উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা, তীব্র আলোয় চোখ বন্ধ করা, উষ্ণ স্পর্শে অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া প্রভৃতি হলো আবশ্যিক বা বাধ্যতামূলক ক্রিয়া। কারণ এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলি সম্পাদনা না করে আমরা পারি না। ঠিক অথবা বেঠিক, উচিত তথা অনুচিত, যথার্থ অথবা অযথার্থ, ন্যায় অথবা অন্যায়, এরূপ নৈতিক মাপকাঠিগুলির নিরিখে এগুলিকে বিচার করা যায় না। এই ধরনের ক্রিয়াগুলিকে তাই নৈতিক ক্রিয়া, মরাল অ্যাকশনস রূপে গণ্য না করে অনৈতিক ক্রিয়া, নন মরাল অ্যাকশনস রূপেই গণ্য করা হয়। প্রশ্ন 17 ঐচ্ছিক ক্রিয়া কিভাবে নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত? উত্তর: নৈতিক ক্রিয়া রূপে ঐচ্ছিক ক্রিয়া। বাধ্যতামূলক তথা আবশ্যিক ক্রিয়া ছাড়া মানুষের মধ্যে আর যে ধরনের ক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলিকেই বলা হয় স্বেচ্ছাধীন ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া, ব্র্যাকেটে ভলেন্টারি অ্যাকশন। মানুষের দৈনন্দিন জীবনের বেশিরভাগ ক্রিয়াই হলো ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। যে সমস্ত ক্রিয়াগুলিকে মানুষ তার স্বীয় ও স্বাধীন ইচ্ছায় সম্পাদনা করে সেগুলিকেই বলা হয় ঐচ্ছিক বা স্বেচ্ছাধীন ক্রিয়া। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে লেখাপড়া করা, খেলাধুলা করা, সঙ্গীত চর্চা করা, গুরুজনদের প্রণাম করা, আত্মীয়দের কুশল কামনা করা, ছাত্রছাত্রীদের উপদেশ দেওয়া, মিত্রকে আলিঙ্গন করা, শত্রুকে ছুরি মারা, পরীক্ষার হলে নকল করা, এই ধরনের সমস্ত ক্রিয়াই হলো ঐচ্ছিক ক্রিয়া। কারণ এই ধরনের ক্রিয়া আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সম্পাদনা করে থাকি। নীতিবিজ্ঞানে একমাত্র এই ধরনের ক্রিয়ারই নৈতিক বিচার করা হয়। কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, উচিত অনুচিত প্রভৃতি মাপকাঠিগুলির নিরিখে বিচার করতে পারি। এই ধরনের ক্রিয়াগুলি মানুষ তার নিজের ইচ্ছায় সম্পাদনা করে বলেই এগুলির নৈতিক দায় দায়িত্ব তার ওপরই বর্তায়। অর্থাৎ এই ধরনের ক্রিয়ার জন্য ব্যক্তি নিজেই নৈতিকভাবে দায়ী থাকে। সে কারণেই মানুষের স্বেচ্ছাধীন ক্রিয়াগুলিকে নৈতিক ক্রিয়া বা মরাল অ্যাকশনের অন্তর্ভুক্ত করা হয়। পৃষ্ঠা 240 নৈতিক ক্রিয়ার দুটি অর্থ কী? উত্তর: নৈতিক ক্রিয়ার অর্থ। নৈতিক শব্দটিকে নীতিবিজ্ঞানে দুটি অর্থে প্রয়োগ করা হয়েছে। এই দুটি অর্থের একটি হলো এর সংকীর্ণ অর্থ এবং অপরটি হলো এর ব্যাপকতম অর্থ। সংকীর্ণ অর্থে নৈতিক শব্দটি শুধুমাত্র ভালো, ন্যায়, যথার্থ, ঠিক প্রভৃতি বিশেষণের সঙ্গে যুক্ত থাকে। এদের বিপরীত বিশেষণগুলি যথা মন্দ, অন্যায়, অযথার্থ, বেঠিক প্রভৃতির সঙ্গে যুক্ত নয়। কিন্তু ব্যাপকতম অর্থে নৈতিক শব্দটির অর্থ হল ভালো বা মন্দ, ন্যায় বা অন্যায়, ঠিক বা বেঠিক, যথার্থ অথবা অযথার্থ প্রভৃতি বিশেষ যুক্ত।
অর্থাৎ বলা যায় যে কোনো ক্রিয়া ভালো হলেও নৈতিক ক্রিয়ারূপে গণ্য হয়, আবার তা মন্দ হলেও নৈতিক ক্রিয়ারূপে গ্রাহ্য হয়। ভালো অথবা মন্দ যে কোনোভাবেই যদি কোনো ক্রিয়াকে বিশেষিত করা যায় তাহলে সেই ক্রিয়াকেই বলা হয় নৈতিক ক্রিয়া, মরাল অ্যাকশনস। নীতিবিজ্ঞানে এরূপ ব্যাপকতম অর্থেই নৈতিক ব্র্যাকেটে মরাল শব্দটিকে গ্রহণ করা হয়েছে। ম্যাকেনজি, লিলি এবং ফ্র্যাঙ্কেন প্রমুখ নীতিবিজ্ঞানীগণ এরূপ ব্যাপকতম অর্থেই নৈতিক শব্দটির ব্যাখ্যা করেছেন। প্রশ্ন 19, প্রতিবর্ত ক্রিয়া কী? উত্তর, প্রতিবর্ত ক্রিয়া স্বাধীন ইচ্ছা প্রয়োগ ছাড়াই শুধুমাত্র বাহ্য উদ্দীপকের ফলে তাৎক্ষণিকভাবে যে সমস্ত প্রতিক্রিয়া সম্পন্ন করা হয় সেগুলিকেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এই ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলি কখনোই বিচার বুদ্ধি প্রসূত নয়। এগুলিকে তাই সচেতন মনে ক্রিয়ারূপে গণ্য করা যায় না। আবার এগুলি সচেতনভাবে পূর্ব পরিকল্পিতও নয় ও স্বাধীনভাবে কৃতও নয়। এগুলি আকস্মিকভাবেই সম্পাদিত। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে তীব্র গন্ধে হাঁচি হওয়া, বজ্রপাতে চমকে ওঠা, ভয় পেয়ে চিৎকার করা, তীব্র আলোকে চোখ বোজা, হঠাৎ ধমকে থতমত খাওয়া প্রভৃতি হল প্রতিবর্ত ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলি কখনোই স্বাধীন ও সচেতনভাবে সম্পন্ন নয় বলে এগুলির ভালো মন্দ নির্ধারণ করা যায় না, অর্থাৎ এগুলির নৈতিক বিচার আদৌ সম্ভব নয়। এই ধরনের অনৈচ্ছিক ক্রিয়াগুলিকে তাই অনৈতিক ক্রিয়ারূপেই গণ্য করা যায়। প্রশ্ন 20, ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর কী? উত্তর, ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত স্তর উল্লেখ করা হয়েছে এদের মধ্যে অন্যতম হল মানসিক স্তর। এই মানসিক স্তরকেই ঐচ্ছিক ক্রিয়ার মূল বা প্রধান স্তর বলা হয়, কারণ ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে যেহেতু স্বাধীন ও সচেতনভাবে ক্রিয়া সম্পাদন করা হয় সেহেতু তার জন্য মানসিক প্রস্তুতির অবশ্যই প্রয়োজন। ঐচ্ছিক ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে এই মানসিক প্রস্তুতির বিষয়টি প্রথমেই দেখা যায় বলে এই স্তরটিকে প্রথম ও গুরুত্বপূর্ণ স্তর রূপে গণ্য করা হয়। যে কোনো ঐচ্ছিক ক্রিয়ার পশ্চাতে এরূপ যে মানসিক স্তরটি দেখা যায় তার মধ্যে আবার কতগুলি উপস্তর বিদ্যমান। এই সমস্ত উপস্তরগুলি হল যথাক্রমে 1. কর্মের উৎস, 2. লক্ষ্য বা উদ্দেশ্য, 3. কামনা, 4. কামনার বিরোধিতা, 5. বিবেচনা এবং 6. নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ। প্রশ্ন 21, কামনার বিরোধিতা কী? উত্তর, কামনার বিরোধিতা আমাদের কামনা যদি একটি হয় তাহলে আমরা সহজেই বস্তুটিকে হয়তো লাভ করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কামনার বস্তু হলো বহু, কিন্তু সব কামনাগুলিকে একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই অন্যান্য কামনার বস্তুগুলিকে সরিয়ে রেখে একটি কামনার প্রতি অগ্রাধিকার দিতে হয়। কোন কাম্য বস্তুগুলিকে সরিয়ে রেখে কোন কাম্য বস্তুকে অগ্রাধিকার দেওয়া হবে এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন কামনার বস্তুগুলির মধ্যে এক প্রকার দ্বন্দ্ব দেখা যায়। কামনাগুলির মধ্যে এরূপ পারস্পরিক দ্বন্দ্বকেই বলা হয় কামনার বিরোধিতা, ব্র্যাকেটে কনফ্লিক্ট অফ ডিজায়ার্স। প্রশ্ন 22, ঐচ্ছিক ক্রিয়ার দৈহিক স্তর কী? উত্তর, ঐচ্ছিক ক্রিয়ার দৈহিক স্তর ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে মানসিক স্তরের পরিসমাপ্তির পরই শুরু হয় তার দৈহিক স্তর, কারণ কামনার দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার পর যে সংকল্প তথা সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সংকল্প তথা সিদ্ধান্তকে কর্মে পরিণত করার জন্য বিভিন্ন রকম দৈহিক পরিবর্তন, অঙ্গ সঞ্চালন এবং অন্যান্য বাহ্য ক্রিয়া সম্পন্ন করতে হয়। এই ধরনের দৈহিক পরিবর্তন ও ক্রিয়া ছাড়া ঐচ্ছিক ক্রিয়া কখনোই সম্পন্ন হতে পারে না। এর জন্য দৈহিক স্তরেরও প্রয়োজনীয়তা আছে। সুতরাং বলা যেতে পারে যে ঐচ্ছিক ক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের শুধুমাত্র মানসিক স্তরের বিভিন্ন পর্যায়গুলিকে অতিক্রম করলেই চলবে না, তার জন্য প্রয়োজন হলো দৈহিক স্তরের
এক গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশ্ন 23, কামনা কাকে বলে? কামনা হলো এক প্রকার মনস্তাত্ত্বিক অবস্থা, যাকে আমরা সাধারণত আকাঙ্ক্ষা রূপে উল্লেখ করি। কামনা বা আকাঙ্ক্ষা হলো এমনই এক মানসিক অবস্থা যা আমাদের অভাববোধ থেকে উৎপন্ন, এবং এরূপ অবস্থাকে পরিতৃপ্ত করার যে মানসিক ব্যাকুলতা বা উত্তেজনা, তাকেই বলা হয় কামনা বা ডিজায়ার। আরও সহজ করে বলা যায় যে আমরা যে বস্তুকে আমাদের নাগালের মধ্যে পাইনি, সেই বস্তুকে পাওয়ার যে মানসিক আকুলতা, তাকেই বলা হয় কামনা বা আকাঙ্ক্ষা। নীতিবিজ্ঞানী লিলি তার অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থে কামনার ব্যাখ্যায় বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, কামনা বা আকাঙ্ক্ষার জন্যেই আমরা কর্মে প্রবৃত্ত হই। আমরা ক্ষুধার্ত এবং সেই কারণেই আমরা খাবারের কামনা করি ও খাদ্য গ্রহণ করি। আমরা অনুসন্ধিৎসু বলেই জ্ঞানের কামনা করি এবং সেজন্যই অধ্যয়ন করি। Within bracket, we act most commonly because of our desires. We are hungry and desire for food, and so we eat. We are curious and desire for knowledge, and so we study. Page 21, bracket close. অর্থাৎ বলা যায় যে কামনাই আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে। সে কারণেই নৈতিক বিচারের ক্ষেত্রে কামনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। অধ্যাপক ম্যাকেনজি তার ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে এরূপ অভিমত ব্যক্ত করেছেন যে নির্দিষ্ট বা বিশেষ কোনো কামনা সেই নির্দিষ্ট কামনার জগৎ, ইউনিভার্স অফ ডিজায়ার্স সম্পর্কে অর্থপূর্ণ বলে বিবেচিত হয়। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু তা অর্থহীন হয়ে পড়ে। প্রত্যেকটি কামনা তাই এক একটি বিশেষ কামনার জগতের অন্তর্ভুক্ত। মানুষের কামনার জগৎ কিছু একটা নয়, তা হলো অসংখ্য, কিন্তু একটি নয়, তা হলো অসংখ্য। মানুষের মনে প্রতিনিয়তই কামনার জগতের পরিবর্তন হয়। স্বাভাবিকভাবেই তাই মানুষ একটি কামনার জগৎ থেকে আরেকটি কামনার জগতে প্রবেশ করে।